আজকের প্রথম খবরটা হলো মৈন থেকেই মহান তিনি সিংহের জীবনাবসান। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের জীবনাবসান ঘটেছে। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি এইমসে ভর্তি করা হয় তাকে, কিন্তু শেষ রক্ষা হলো না তার। মৃত্যুকালে বয়স হয়েছিল 92 বছর। দিল্লি এইমসের তরফে জানানো হয়েছে বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার বাড়িতেই হঠাৎ সজ্ঞা হারান তিনি। রাত 8টা 6 মিনিটে তাকে দিল্লি এইমসের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসক দলের সব রকম চেষ্টার পরেও তাকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। রাত 9টা 51 মিনিটে প্রাক্তন প্রধানমন্ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাত্রাতিরিক্ত নীরব শান্ত একজন মানুষের পদক্ষেপে রাতারাতি এক নতুন যুগ শুরু হয়েছিল দেশে। 1991 সালে পিবি নরসিংহ রাও তখন প্রধানমন্ত্রী, মনমোহন তার অর্থমন্ত্রী। ভারতীয় অর্থনীতি তখন রীতিমতো দুঃখে, জিডিপি মুখ তুবড়ে পড়েছে। বিদেশি মুদ্রা ভাণ্ডারে ছিল $1 বিলিয়ন মতো। এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে উদারনীতি গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়, আর এই এক পদক্ষেপে বিশ্বের অন্যতম অর্থনীতি হয়ে উঠে ভারত। কম কথা বলার মানুষ হলেও মনমোহন নিজের কাজে ও সিদ্ধান্তে ছিলেন স্থিতপ্রজ্ঞ। 2008 সালে ভারত মার্কিন পরমাণু চুক্তির সময় তার অনমনীয় মনোভাব সবাইকে চমকে দিয়েছিল। সরকার পড়ে যেতে পারে এমন আশঙ্কার মধ্যেও তিনি ছিলেন অবিচল। অথচ তাকে নিয়ে কম বিতর্ক হয়নি। নানা রুচিকর ব্যক্তিগত মন্তব্যকে হেলায় সরিয়ে রেখেছিলেন তিনি। 1966 সাল থেকে 1969 সাল পর্যন্ত একটানা রাষ্ট্রপুঞ্জের বাণিজ্য ও উন্নয়ন শাখায় কাজ করেন। 1969 সালে মনমোহন শুরু করেন শিক্ষকতা। দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে যোগ দেন আন্তর্জাতিক বাণিজ্যের অধ্যাপক হিসাবে। কয়েক বছরের মধ্যেই অবশ্য সরকারি দায়িত্বের ক্ষেত্রে প্রবেশ তার। 1972 সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হন। 1976 সালে হন কেন্দ্রীয় সরকারের অর্থসচিব। 1980 সাল থেকে টানা 2 বছর মনমোহন ছিলেন যোজনা কমিশনে। প্রণব মুখোপাধ্যায় তখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 1982 সালে মনমোহনকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর করা হয়। 1985 সাল পর্যন্ত সেই পদে ছিলেন। এরপর 2 বছর 1985 থেকে 87 তিনি যোজনা কমিশনের ডেপুটি চেয়ারপারসন ছিলেন। 1987 সালে অর্থনীতি বিষয়ক স্বাধীন সংস্থা সাউথ কমিশনের মহাসচিব পদে বসেন মনমোহন, যার সদর দপ্তর সুইজারল্যান্ডের রাজধানী জেনিভায়। সেখানেই 1990 সাল পর্যন্ত ছিলেন মনমোহন। 1990 সালে দেশে ফিরে আসেন। তৎকালীন প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিংহের অর্থনীতি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব নেন। 1991 সালের মার্চে তিনি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন অর্থাৎ ইউজিসির চেয়ারপারসন পদে বসেন। 1991 সালের জুন মাসে নতুন প্রধানমন্ত্রী পিবি নরসিংহ রাও তার সরকারে মনমোহনকে অর্থমন্ত্রী করেন। আজকের পরবর্তী খবরটি হলো নিজেদের কৃষ্টি সংস্কৃতি ও ধর্মকে সম্মান জানাতে পিছপা হবেন না বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু। নিজেদের কৃষ্টি সংস্কৃতি ও ধর্মকে যথাযথ সম্মান জানিয়ে প্রয়োজনে দেশ মাতৃকার জন্য নিজেকে আত্মবলিদান দিতেও আমরা যেন কখনো পিছপা না হই সেই দিকে নজর দিতে আহ্বান জানালেন রাজ্যের মিন, পশুপালন ও পূর্ত দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বৃহস্পতিবার তিনি পাতারকান্দি মণ্ডল কার্যালয়ে বাল দিবস পালন অনুষ্ঠানে দলীয় কর্মীদের প্রতি এই আহ্বান জানান। বলেন, এই ভারতবর্ষে বিভিন্ন জাতি ও ভাষাগোষ্ঠীর লোকদের মিলনভূমি হলেও আমাদের পরিচয় কিন্তু একটাই, আমরা ভারত মাতার সন্তান। আগামী 2047-এর মধ্যে ভারতবর্ষকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসনে বসানোর যে স্বপ্ন দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে দেশের হিতে সবাইকে কাজ করার জোরালো দাবি জানান তিনি। কৃষ্ণেন্দু বলেন, কেন্দ্রে নরেন্দ্র মোদীর পাশাপাশি অসমকে একটি সুন্দর উন্নতমানের রাজ্য গড়তে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিভিন্ন জাতি ও ভাষাগোষ্ঠীর সংমিশ্রণে অসমকে উন্নত একটি রাজ্য হিসাবে গড়তে তিনি ব্যাপক
ব্যাপক প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এক সময় তিনি এদিন বাল দিবসের প্রাসঙ্গিকতা এনে বলেন, প্রাচীনকালে এই মুঘলদের লাগাতার অত্যাচার ধর্মান্তরবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন গুরু গোবিন্দ সিংহের মতো বীরেরা। নিজেদের কৃষ্টি সংস্কৃতি বজায় রাখতে স্বীকার করেছেন অনেক ত্যাগ, দিয়েছেন আত্মবলিদানও। তাই আজকের দিনে এ ধরনের ব্যক্তিত্বের জীবনী অধ্যয়নের জন্য তিনি উপস্থিত অজস্র দলীয় কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানান। আজকের পরবর্তী খবরটি হলো আজমল সুপার 40 450 জনের অধিক শিক্ষার্থীকে সংবর্ধনা হুজাইয়ে। 2024 নিট এবং জেইই পরীক্ষায় সফলতা লাভ করা আজমল সুপার 40 450 জনের অধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হলো। বৃহস্পতিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে হুজাইর মরিয়ম আজমল ওমেন্স কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রাঙ্গণে 2024 সালে নিট এবং জেইই পরীক্ষায় সফলতা লাভ করে বিভিন্ন চিকিৎসা মহাবিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং মহাবিদ্যালয়ে নাম ভর্তি করার সুযোগ লাভ করা আজমল সুপার 40 450 জনের অধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করল আজমল ফাউন্ডেশন। আজকের পরবর্তী খবরটি হলো 29 ডিসেম্বর হিন্দু একতা সমাবেশ শিলচরে। সম্প্রতি দেশ বিদেশে হিন্দুদের উপর নানাভাবে নির্যাতন ও ধর্মান্তরীকরণের উদ্বিগ্নকর পরিস্থিতির উপর পর্যালোচনায় এক বিরাট হিন্দু একতা সমাবেশের আয়োজন করেছে সাউথ আসাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এতে বৌদ্ধিক আলোচনা বক্তব্য রাখেন মুখ্য বক্তা রাষ্ট্রীয় স্বয়ংসেবকের সংঘের ঝাড়খণ্ডের ক্ষেত্রের সংগঠক সুমন কুমার। তিনি 1984 সনে খ্রিস্টান মিশনারি পাদ্রির পদ ত্যাগ করে যোগ দেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে। তাছাড়াও থাকবেন শ্রীভূমি করিমগঞ্জ শহরের স্বয়ংসেবক শিবব্রত সাহা। ওই বৌদ্ধিক কার্যক্রম আয়োজিত হবে 29 ডিসেম্বর সন্ধ্যা 6টায় গান্ধী ভবনে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন ডেকে সমাবেশের আহ্বায়করা বাস্তবায়িত তুলে ধরে সবার উপস্থিতি কামনা করেন। আজকের পরবর্তী খবরটি হলো দক্ষিণ হাইলাকান্দিতে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের বেঞ্চের শুনানি। হাইলাকান্দি জেলায় শিশু অধিকার লঙ্ঘন ও বঞ্চনার ঘটনাগুলির তদন্ত করতে বৃহস্পতিবার দক্ষিণ হাইলাকান্দি উন্নয়ন খণ্ড কার্যালয় মণিপুরে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের এক বেঞ্চ শুনানি গ্রহণ করে। কমিশনের 3 সদস্যের বেঞ্চ অজয় কুমার দত্ত, জাঙ্কি খাউন্ড এবং মৌসুমী ব্রহ্ম জেলার শিশু অধিকার লঙ্ঘন ও বঞ্চনার 350টি ঘটনার শুনানি গ্রহণ করেন। এরপর সরকারি বিভাগগুলিকে কমিশন প্রয়োজনীয় নির্দেশনা দেয় বেঞ্চ। এই উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কমিশনের সদস্য অজয় দত্ত জেলায় শিশু অধিকার লঙ্ঘন এবং বঞ্চনা সংক্রান্ত কোনো আবেদন বাতিল করলে তার কারণ দেখাতে অথবা অন্য কোনো বিভাগে তা ফরওয়ার্ড করতে বিভাগগুলিকে পরামর্শ দেন। প্রসঙ্গত তিনি সব সরকারি বিভাগকে শিশু অধিকার সুরক্ষা সংক্রান্ত প্রোটেকশন মেকানিজম সুদৃঢ় করার আহ্বান জানান। আজকের পরবর্তী খবরটি হলো পাকিস্তানের উদ্দেশ্যে রওনা 15,000 তালিবান সেনা। প্রত্যাঘাত, আফগানিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল পাকিস্তান। এবার কি তার বদলা নিতে চায় তালিবান? সূত্রের খবর, পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছে 15,000 তালিবান সেনা। যে কোনো মুহূর্তে তারা প্রতিবেশী দেশটিতে হামলা চালাতে প্রস্তুত। এক সময় যে পাকিস্তান ছিল তালিবানের বিশ্বস্ত বন্ধু, সেই পাকিস্তানই এখন ধীরে ধীরে শত্রুতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যারা চর্চা করেন তারা জানেন পাকিস্তানের দেওয়া খাবার, অর্থ, রসদ, আশ্রয়ে এক সময় পুষ্ট হয়েছে তালিবান। এরাই আফগানিস্তানে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর একটু একটু করে ইসলামাবাদের চোখের বালি হয়ে উঠেছে। অথচ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কিন্তু আফগানিস্তানে তালিবানের ক্ষমতায় ফেরাকে আল্লাহর দোয়া বলে মন্তব্য করেছিলেন। তাহলে তালিবান পাকিস্তান সম্পর্ক এতটা বিগড়ে যাওয়ার কারণ কি? মনে করা হচ্ছে পাক আফগান সীমান্তে তেহরিকি তালিবান পাকিস্তান নামে একটি জঙ্গি সংগঠনের বারবারন্তই এই সংঘাতের মূলে। প্রতিদিন পাক সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ চলছে তেহরিকি তালিবান পাকিস্তানের জঙ্গিদের। আর ইসলামাবাদের কর্তাদের বদ্ধমূল ধারণা, পাকিস্তানে তালিবান ঘরানার ইসলামী শাসন কায়েম করতে চাওয়া পাক তালিবানকে মদত যোগাচ্ছে কাবুল। তাই সম্প্রতি আফগানিস্তানে বিমান হামলা চালিয়ে বেশ কিছু জঙ্গি ঘাঁটি নষ্ট করেছে
পাকিস্তান বায়ুসেনা। পাশাপাশি গত কয়েক বছরে 5 লক্ষ অবৈধভাবে বসবাসকারী আফগান উদ্বাস্তুকে বিতাড়িত করেছে। ভিসা নীতিতেও কঠোর ভূমিকা নিয়েছে শাহবাজ শরীফ সরকার। আজকের পরবর্তী খবরটি হলো কম্বল শীতবস্ত্র বিতরণ সহমর্মীর। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 100তম জন্মবার্ষিকী বড়দিন ও তুলসী পূজা দিবস উপলক্ষে কম্বল শীতবস্ত্র ও শিশুদের কিছু চকলেট বিতরণ করল সহমর্মী সংস্থা। বুধবার খরিল চা বাগান মাসিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন সংস্থার মহিলা সভাপতি শম্পা দাস, নিবেদিত নাথ, হিমাদ্রি অধিকারী, অনুপমা চৌধুরী, পাঞ্চালী দাস, পুনম রবি দাস, নন্দা চক্রবর্তী, দীপ রবি দাস, প্রদীপ বাগতি, দীপক বাউরি সহ অন্যান্যরা। আজকের পরবর্তী খবরটি হলো সাইবার হামলার শিকার জাপান এয়ারলাইন্স, ভোগান্তি যাত্রীদের। বড়সড় সাইবার হামলার শিকার জাপান এয়ারলাইন্স। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 7:30 নাগাদ সাইবার হানা হয়। এরপরই তড়িঘড়ি ব্যবস্থা নেয় সংস্থাটি। সাইবার হানার জেরে বিমান পরিষেবা ব্যাহত হয়েছে বলে দাবি সে দেশের সংবাদ মাধ্যমগুলির সূত্রে খবর। এর জেরে অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও সমস্যায় পড়েছেন যাত্রীরা। কোনো বিমান বাতিল হয়েছে কি না বিমান সংস্থাটি স্পষ্টভাবে না জানালেও বিমান উঠানামায় বেশ প্রভাব পড়েছে। জানা গিয়েছে সাইবার হানার জেরে জাপান এয়ারলাইন্সের অন্তর্দেশীয় বিমান পরিষেবায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। বিমান সংস্থার তরফে যাত্রীদের উদ্দেশ্যে জানানো হয়েছে সাইবার হানার শিকার হয়েছে তারা। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক বিমানের টিকিট বিক্রি বন্ধ রাখা হচ্ছে। যাত্রীদের কাছে ক্ষমা প্রার্থনাও করছে সংস্থাটি। এদিকে এই ঘটনায় যাত্রীদের ভোগান্তির মধ্যেও পড়তে হচ্ছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে। তখন অবধি ধন্যবাদ।